মিস্টার আচরেল, আপনি ওই মাচানে গিয়ে উঠুন। আর একটা কথা বলে রাখি, আমি শেষ না দিলে কোনো প্রলোভনই কিন্তু আপনি গুলি করবেন না, প্লিজ। মিস্টার আচরেল, জয়ন্ত, চলে এসো, বাঘ ধরেছি। লোকটাকে উনি চাপটে ধরে আছেন। লোকটার হাতে একটা বড় ছোরা। হতভম্ব হয়ে আমি দাঁড়িয়ে রইল। কোথায় ম্যান ইটার? এ যে নিতান্ত মানুষ। সূর্য ডুবতেই আমি আর মিস্টার আর্চেল জিপে করে যথাস্থানে গেলুম। জিপটা গাঁয়ের কাছাকাছি সামনে রেখে পায়ে হেঁটে আমরা ধাপবন্দি পাহাড়ি ক্ষেত ধরে এগোচ্ছি। হঠাৎই দেখি কর্নেল একটা বটা ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছেন। কাছে গেলে বললেন, ও আসুন মিস্টার আর্চেল, এসো জয়ন্ত ডার্লিং, গুড ইভিনিং। মিস্টার আর্চেল বললেন, এখানে কি করছেন কর্নেল? কর্নেল ঝোপে আটকানো একটা কাপড় দেখিয়ে বললেন, এটা পরীক্ষা করছিলাম, মোড়লের জামাটা আটকে আছে। চলুন, মাচানে ওঠার সময় হয়ে গেছে। লাশটা দেখে আমি চমকে উঠলুম। দ্বিতীয়বার দেখার আর সাহস হলো না। 10 গজ চড়া, 15 গজ লম্বা ছোট্ট ক্ষেতের মধ্যেখানে সেটা পড়ে আছে একপাশে কাত হয়ে। বীভৎস। তার পশ্চিমে একটা মস্ত নিম গাছ, সেখানে 20 ফুট উঁচুতে মাচান দেখলুম। কর্নেল বললেন, মিস্টার আচরেল, আপনি ওই মাচানে গিয়ে উঠুন। আর একটা কথা বলে রাখি, আমি শেষ না দিলে কোনো প্রলোভনই কিন্তু আপনি গুলি করবেন না, প্লিজ, কথা দিন। হ্যাঁ, অবশ্যই, কথা দিচ্ছি। কর্নেল আমার দিকে ঘুরে বললেন এবার, ডার্লিং, তোমাকে গুলি করার সুযোগটা দিতে চাই। এই নাও রাইফেল, এবার দেখব তোমার হাতের টিপ কেমন। কিন্তু মনে রেখো, আমি না বললে কিন্তু। এরপর বুড়োর সঙ্গে আমি পূব দিকের একটা গাছের মাঝখানে উঠলুম। কোনো রকম নড়াচড়া চলবে না, চুপচাপ বসে রইল। দেখতে দেখতে অন্ধকার ঘন হয়ে উঠল, সময় কাটতেই চায় না। তারপর আকাশ ভরা জোছনা চাঁদ উঠল। বাঘের কিন্তু কোনো লক্ষণই নেই, ঝিঝি ডাকছে এক টানা। অনেক দূরে একটা শিয়াল ডাকলো, তারপর আবার সব স্তব্ধ হয়ে গেল। গ্রামের দিকে শেষ আলোটিও নিভে গেল, চোখ জ্বালা করতে লাগলো। এক দৃষ্টে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায়? হঠাৎই একবার কর্নেলের দিকে ঘুরলাম, দেখি বুড়ো চোখ দুটো যেন জ্বলছে এবং কখন হুমড়ি খেয়ে বসে কিছু দেখছেন লক্ষ্যই করিনি। কিন্তু এটা কি হলো? বাঘের চোখ কিন্তু খুবই তীক্ষ্ণ, বিন্দু মাত্র নড়াচড়া করবার উপায় নেই। কিন্তু কি আশ্চর্য, আমাকে আরো অবাক করে কর্নেল দেখলাম পা বাড়াচ্ছেন, এক পা নামিয়েছেন, যেন নামতে যাচ্ছেন। ফিস ফিস করে ওঠার আগেই উনি আমার হাঁটুতে চাপ দিয়ে চুপ করার ইঙ্গিত দিলেন। তখন হতভম্ব হয়ে বসে ওর কাণ্ডই দেখতে লাগলো। কর্নেল নিঃশব্দে গাছ থেকে নেমে গেলেন। তারপর আর ওকে তন্ন তন্ন করে খুঁজেও দেখতে পেলুম না। ব্যাপারটা কি, যে বিপদের মুখে পড়তে গেলেন কেন? হঠাৎই আমার চোখ গেল ওই মরির দিকে। কি একটা কালো বস্তু নড়াচড়া করছে ওখানে। তাহলে বাঘটা এসে গেছে। কিন্তু কর্নেলের শেষ না শুনলে গুলি করাছে বারণ। হাত নিষ্পিস করছে আমার। কালো জন্তুটা কিন্তু মরিতে বসলো না, আশেপাশে ঘুরঘুর করছে। তখন মনে হলো ওটা তাহলে বাঘ নয়, সম্ভবত হায়েনা বা ভালুক। তা যদি হয় তাহলে বোঝা যাচ্ছে বাঘটার আশা এখন অনিশ্চিত হয়ে গেল। আমার চোখ ছিল জন্তুটার দিকে।
একটু পরে সেটা মুড়ির কাছে স্থির হয়ে বসতেই দেখলুম আমাদের মাঝখানে তলা থেকে আরেকটা জন্তু হামাগুড়ি দেওয়া মানুষের মতো এগোচ্ছে। উত্তেজনায় অস্থির হয়ে দেখতে লাগলুম। দ্বিতীয় জন্তুটা মুড়ির কাছাকাছি যেতেই প্রথম জন্তুটা যে লাফ দিয়ে উঠল সে পালিয়ে যাওয়ার তালে। তার ভঙ্গি দেখেই সেটা বোঝা গেল, কিন্তু অমনি দ্বিতীয় জন্তুটা তার ওপর ঝাঁপ দিল। নির্ঘাত মুড়ি নিয়ে হায়েনা আর ভালুকে লড়াই বাঁধল। এমন সময় কর্নেলের চিৎকার শুনল। টর্চও জ্বেলে উঠল। কর্নেল ডাকছিলেন, মিস্টার আচরেল, জয়ন্ত, চলে এসো, বাঘ ধরেছি। বাঘ ধরেছেন? আমি মাচান থেকে ভ্যাবাচ্যাকা খেয়ে নেমে গেল। মিস্টার আচরেলও ততক্ষণে এসে পড়েছেন, হাতে টর্চ। গিয়ে দেখি যে দুটো কালো জিনিসকে জন্তু ভেবেছিলাম তা মানুষ, এবং প্রথমটা হলো অচেনা মানুষ, দ্বিতীয়জন হলো কর্নেল নীলাদ্রি সরকার। লোকটাকে উনি চাপটে ধরে আছেন। লোকটার হাতে একটা বড় ছোরা। মিস্টার আচরেল ছোরাটা কেড়ে নিয়ে হুইসেল বাজিয়ে দিলেন। অমনি গায়ের দিক থেকে টর্চ জেলে কারা সব দৌড়ে এলো। বুঝলুম সবাই পুলিশ। হতভম্ব হয়ে আমি দাঁড়িয়ে রইলাম। কোথায় ম্যান ইটার? এ যে নিতান্ত মানুষ। বাংলোয় ফিরলাম যখন, তখন রাত 1টা। ফেরার পর কর্নেল বললেন, কি জয়ন্ত, খুব হতাশ হলে বলছি? বাঘের বদলে মানুষ। আই অ্যাসিওর ডার্লিং, এরপর তোমাকে সত্যিকার মানুষ খেকো বাঘ মারার চান্স দেব। প্লিজ রাগ করো না। আমি গুম হয়ে থেকেছি সারাক্ষণ। এবার বললুম, আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? কর্নেল বললেন, সামান্য। এ আমার বরাত জয়ন্ত। যেখানে যাব খুন আর খুনি এসে আমার ঘাড়ে পড়বেই। এই দেখো না, ম্যান ইটার মারবো বলে আসর জাঁকিয়ে বসলুম এখানে, অথচ এখানে সেই খুন আর খুনি। এরপরে হেয়ালি করে সমস্ত কিছুই বললেন কর্নেল। আমি তা আপনাদেরকে সংক্ষেপে বর্ণনা করছি। 3টে সাইকেলের সঙ্গে একটা খেয়ালি বাঘের সংঘর্ষ থেকেই এই খুনি লোকটার মাথায় মতলব খেলেছিল। সে হতভাগ্য মোড়লের একজন পুরনো শত্রু। জমি জমা নিয়ে বিবাদ ছিল। মামলায় হেরে ভূত হয়েছে সে, কিন্তু মোড়লকে খুন করার সুযোগই পাচ্ছিল না। কেননা মোড়ল খুন হলেই তার উপর স্বাভাবিক দায় পড়বে খুনের। সবাই জানে এই শত্রুতার কথা। কাজে সেই সংঘর্ষের পর থেকেই সে মতলব মাটল। তবে হ্যাঁ, তার ধূর্ততার কোনো তুলনা হয় না। প্রথমে খুন করলো এক নিরীহ বুড়িকে, ঠিক বাঘে ধরার মতো চিহ্ন রাখলো। দ্বিতীয় খুনটি করলো একই ভঙ্গিতে। তারপর তার নির্দিষ্ট লক্ষ্য মোড়লকে খুন করতে আর অসুবিধে হলো না, কারণ ততদিনেই মানুষ খেকো বাঘের খবর উঠে গেছে। শিকারীরা এসেছে, মাচানে বসেছে, আবহাওয়া তৈরি হয়ে গেছে। অতএব মোড়লকে মারতে আর অসুবিধে নেই। কিন্তু কর্নেলের চোখ যে তীক্ষ্ণ। প্রথমেই তিনি একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হলেন। কোনো মুড়ির আশেপাশেই বাঘের পায়ের দাগ নেই, কিন্তু কেন? অন্যদিকে মুড়ির মাথার খুলি দু ফাঁক হয়েছে। এটা বাঘের থাবার হতে পারে, কিন্তু চুলে তো রক্ত নেই। তার মানে মরার ওপর ছুরি চালানো হয়েছে। তাছাড়া জামা বা ধুতি যেভাবে ছোপে আটকানো রয়েছে, বাঘে টেনে নিয়ে গেলে অমন ভাবে থাকতেই পারে না। সবচেয়ে অদ্ভুত কাণ্ড হলো, মোড়লের লাশের নিচে মাটিতে একটা ফাটল আছে। ফাটলের মধ্যে একটা মোটা হাতুড়ির মাথা কর্নেলের চোখে পড়েছিল। হাতল থেকে খুলে গিয়েছিল মাথাটা। সম্ভবত খুনির হাতেই হাতুড়িটা ছিল। বাঘের মুড়ি বলে কেউ লাশ ঘাটাঘাটি করেনি, কিন্তু কর্নেল কৌশলে গায়ে রটিয়ে দিয়েছিল যে
গাঁয়ের কারোর একটা হাতুড়ির মাথা হারিয়ে গেছে কিনা। এর ফলে খুনি খুব সাবধানে ওই ফাঁদে পা দেয়। সে এসেছিল হাতুড়ির মাথাটা নিয়ে যেতেই। আর তারপরের কাহিনী আপনাদের জানা। এখানেই শেষ করলাম তাহলে গল্পটি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।